দর্শক, গত এক সপ্তাহের ঘটনা প্রবাহ যদি আমরা তুলে ধরি, আমরা দেখেছি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানিতে এক বিভীষিকাময় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছিল গোটা দেশ। আজ সহিংসতায় আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশ্ন রাখেন, সব দাবি মেনে নেওয়ার পরেও কেন এই সহিংসতা? প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি, তার বক্তব্যকে বিকৃত করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। নাশকতাকারীরা কি উদ্দেশ্যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করলো, কিংবা দেশ জুড়ে যে দানবীয় ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, এই যে এত এত প্রাণহানি আমরা দেখলাম, নাশকতাকারীরা এর মধ্য দিয়ে কি অর্জন করলো? এই প্রশ্নগুলোর উত্তর যেমন আমরা খুঁজতে চাই, সেই সঙ্গে আমরা জানতে চাই জনজীবন কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে, কবে স্থিতিশীলতা ফিরবে জনজীবনে। মোটা দাগে এসব নিয়ে আজকের আলোচনা। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন RICL স্টিল নিবেদিত সপ্তাহের দেশের আজকের আয়োজন। ফার্নাস জুড়ে রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি, ফিরে আসুক স্থিতিশীলতা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও সম্পাদক, বাংলা বিচিত্রা। সেই সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ ফেরদৌস, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। প্রধানমন্ত্রী যে প্রশ্নটি রেখেছেন, সেই প্রশ্নটি দিয়ে যদি আজকের আলোচনা শুরু করি, যে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হলো, তারপরেও কেন এত সহিংস হয়ে উঠল পরিস্থিতি? আমি এই প্রশ্ন অনেক আগের থেকেই করেছি, কারণ আমি এই বয়সে অনেক কিছু দেখে এসেছি। আমি জানি, বুঝি, একেবারে সব কিছু সবার চেয়ে ভালো বুঝি তাও না, কিন্তু বুঝতে পারি। এবং কোটা তো আসলে ছিল না। 2018 সালের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে যে কোটা পদ্ধতি বিলুপ্ত করেছিল, সেটা তো বলবৎ ছিল। এবং যারা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন, তাদের সন্তানদের কয়েকজন হাইকোর্টের একটি বেঞ্চে তারা আপিল করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে 5ই জুনে এটি রায় আসলো। সেই রায়ে সরাসরি সরকারের পরিপত্রের বিরুদ্ধে এবং সরকারের পলিসি মেকিংয়ের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রতে উচ্চ আদালত কতটুকু নির্দেশনা দিতে পারে, সেটা তো অনেকে আইন বিশেষজ্ঞরা বলছেন যে এটা পারেন না। সরকার কিন্তু আপিল করলো এবং পরিবর্তন বাতিল বজায় রাখলো। এবং বাংলাদেশে তখন কোটা পদ্ধতি ছিল না, কোটা পদ্ধতি কখনোই ছিল না। 2018 পর থেকে কোনো কোটা পদ্ধতি ছিল না। তাহলে কোটা নিয়ে যে এত ঘোটা হলো, এইটি আমার কাছে খুব অবাক লাগছে। আমরা কি ধরে নেব যে আমাদের মেধাবী ছাত্ররা পিছনের অপশক্তির আসল উদ্দেশ্য বুঝতে পারেননি, অথবা জেনে বুঝে কেউ কেউ ফাঁদে পা দিয়েছে? আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরে অপশক্তি কারা, সেটা তো আমরা বুঝতে পারি। বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু শান্তিপ্রিয়। গুটি কতক মানুষ আছে যে মানুষগুলো দেশটাকে পছন্দ করেন না, দেশের উন্নয়ন চোখে দেখতে পারে না। তারা কিন্তু এই অপশক্তির সাথে যুক্ত থাকে। লণ্ডভণ্ড করে দিল। অশুভ শক্তির কবল থেকে রাষ্ট্রকে আমাদের মুক্ত করতেই হবে। আপনি শিরোনাম করেছেন, ফিরে আসুক স্থিতিশীলতা। এটা সবাই চায়। যারা এই সরকারকে নানা কারণে পছন্দ করেন না, তারাও চান। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের সব এই অপশক্তিকে রুখে দিতে হবে। রাজনীতির মীমাংসা রাজনীতির মাঠে হবে। এবং গণতন্ত্র কতটুকু আছে, গণতন্ত্র কিভাবে থাকবে, গণতন্ত্র কতটাখানি মজবুত করা যায়, এটার লড়াই রাজনীতির ময়দানেই হয়। কিন্তু জনাব সুভাষ সিংহ রায়, আমরা যদি একটু আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখছি যে আমাদের জন্মলগ্ন থেকে আমরা অপশক্তির কথা শুনে এসেছি এবং বিভিন্ন ঘটন আমরা দেখেছি। সেই জায়গা থেকে কোনো এক অজানা কারণে অপশক্তিরা বারবার পার পেয়ে যায় কেন? এবং তাদেরকে সবাইকে পুরোপুরি শাস্তির আওতায় আনা যায় না, নানান কারণে যায় না। এবং সেই কারণগুলো আসলে সঠিকভাবে চিহ্নিত করতে পারি না। এবং এখন যদি হয় আমার সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে, এরকম একটা তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো এক
কায়দা করে আমি আপনার নামটি ঢুকিয়ে দিলাম, অথচ আপনি এই অপশক্তির সাথে যুক্ত না। আপনি ধরেন এই সরকারের বিরোধিতা করেন, কিংবা আপনার সাথে আমার অন্য কোনো দ্বন্দ্ব জায়গা তৈরি হয়ে আছে, আমি সুযোগ বুঝে এই কাজটি করে ফেললাম। সেখানে কিন্তু যারা আপনাকে চেনেন, যারা আপনাকে কাছ থেকে দেখেন, তারা কিন্তু জানতে পারলেন যে এটাকে সঠিক হচ্ছে না। এই সমস্ত জায়গার থেকে বিভ্রান্তি তৈরি হয়। তার মানে 2013 থেকে 2015 যারা দেশটাকে সারখার করে দেওয়ার চক্রান্ত করেছিলেন, সবাইকে আইনে আওতা আনা যায়নি। হ্যাঁ, অনেককে আনা গিয়েছে, কিন্তু সবাইকে আনা যায়নি। যে কারণে আমি বলবো যে আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। অবশ্যই এই বাংলাদেশকে আর পিছনে টেনে ধরতে পারবে না কেউ। বঙ্গবন্ধু 7ই মার্চে বলে গেছেন, কেউ দাবায় রাখতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন প্রতিদিন $1 বিলিয়ন ক্ষতি হয়েছে, অর্থাৎ দিনে 12,000 কোটি টাকার মতন সম্পদ ধ্বংস হয়েছে, ক্ষতি হয়েছে। অবশ্যই আমরা ঘুরে দাঁড়াতে পারবো, বাঙালি বারবার দেখিয়েছে। কিন্তু আমাদের যে গতিটাকে মন্থর করে দিল, এটাই তাদের কিন্তু চাওয়া ছিল। আর কিছু না পারুক, তাদের এটা ছিল যে বাংলাদেশ এগোনোর যে গতি, সেই গতিটা একটু থামিয়ে দেবো। আর সেখানেই প্রশ্ন জনাব সুভাষ সিংহ রায়, যে দেশ বিরোধী চক্রের কথা আপনি বারবার বলছেন, অপশক্তির কথা বারবার বলছেন, তাদের মুখোশকে আমরা উন্মোচন করতে পারছি নাকি রাজনৈতিক অঙ্গনে যে আমরা দোষারোপের রাজনীতি দেখি বা পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতি দেখি, সেগুলো করতে করতে মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়? আমি মনে করেছিলাম যে আপনি আমার এই প্রশ্নটা করেই আপনি চলে যাবেন আমার মাস্টারমশাইয়ের কাছে। প্রশ্নের উত্তরটি নিয়ে আমি খুব খোলামেলা বলি, মানুষ তো দেখে শেখে। এবার মানুষ কিন্তু অনেক কিছু দেখেছে, চোখের সামনের ঘটনা সব দেখেছে। পুরো ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে জঙ্গিদের এনে ভরিয়ে ফেলা হয়েছিল, এবং গণমাধ্যমে কিন্তু সব উঠে আসছে। আপনি অপেক্ষা করুন, আরো 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু উন্মোচিত হবে। কারা কোন জায়গায় নির্দেশ দিয়েছে, কোথায় দূর বিদেশ থেকে বসে বসে বিভিন্ন নির্দেশনা দিয়েছে, বাংলাদেশ টেলিভিশন ভবন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করার নির্দেশনা কোথায়, সে ভিডিও ক্লিপ রয়েছে। আমরা তো জানি যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এবং তার পরিবারের উপর আঘাত করা হয়েছিল 2018 পরিপত্র আগে। মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় তো এই কোটা সংস্কারের আন্দোলনের প্রেক্ষাপটে যে অরাজকতার জায়গা তৈরি হয়েছিল, সেটা তো তিনি বাধ্য হয়েছিলেন যে শান্তি ফিরিয়ে আনবার জন্যে। এবং এই যে কারফু, এই কারফু তো স্বাভাবিক সময়ের বিষয় না, এই রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য এই পদ্ধতি রাখতে হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব সুভাষ সিংহ রায়। যেমনটি আপনি বলছিলেন যে আর অল্প দিনের অপেক্ষা, অপশক্তির মুখোশ উন্মোচিত হবে। পাল্টা প্রশ্ন রাখতে চাই, শাস্তি নিশ্চিত হবে কি? আমি পরবর্তী অংশে আবারও ফিরছি। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। যেমনটি বলা হচ্ছে যে সহিংসতা বা দানবীয় ধ্বংসযজ্ঞ বা প্রাণহানি আমরা দেখলাম, এর পেছনে রয়েছে কোনো তৃতীয় পক্ষ বা যেমনটি সুভাষ সিংহ রায় বলেছে অপশক্তি। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি, তার বক্তব্যকে বিকৃত করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে করেছে? অনেক ধন্যবাদ আপনাকে এবং সুভাষ সিংহ রায়। সে তার পয়েন্ট অফ ভিউ থেকে যে কথাগুলো বলেছে, সেটি তার যে কোনো যৌক্তিকতা নাই সেটা বলা যাবে না। তার পয়েন্ট অফ ভিউ থেকে সে তার কথাগুলো বলেছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি একটু একাডেমিক লাইনে একটু কথা বলি। সমাজটাকে আমরা মনে করি যে একটা ইউনিডাইমেনশনাল ফোর্স বা একক একটা সত্তা। সমাজ আসলে কিন্তু তা না। সমাজের ভিতরে এই ধরনের বিভিন্ন ধরনের শক্তি কাজ করে, এবং দান্দিকতা, যেটাকে আমরা অনেক সময় অপশক্তি বলতে পারি, অনেকে অপশক্তি বলে, সমাজের ভিতরে দ্বন্দ্ব এবং দান্দিকতা গ্রুপগুলোর ভিতরে থাকবেই। এবং এই দান্দিকতা কিন্তু সমাজের জন্য সবসময় যে খারাপ হয়ে দাঁড়াবে তাও কিন্তু না, কোনো কোনো সময় ভালোও হয়। আপনি যদি যে কোনো ধরনের তাত্ত্বিক আলোচনাতে ঢুকেন, মার্কসিয়ান ঢুকেন, নন মার্কসিয়ানে ঢুকেন, তাহলে দেখবেন সমাজটা যে পরিবর্তিত হয়ে আজকের যে সমাজটাতে এসেছে, সেখানে কিন্তু ওই দ্বন্দ্বের কারণেই কিন্তু সমাজটা পরিবর্তিত হয়ে আস্তে আস্তে এই জায়গাটাতে এসেছে। কম্পিটিশন হয়, সেখানে হয়, এবং সেখানে অপশক্তি থাকতে পারবে না বা নাই সেটা কিন্তু বলা যাবে না। আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটর আছে, ইন্টারন্যাশনালি আছে, দেশের ভিতরেও আছে, সেটা স্বীকার করতে হবে, সেই সত্যটা স্বীকার করতে হবে।
কোনো ইন্ডিকেটরে আমরা খুব ভালো করছি, কোনো জায়গাতে আমাদের পারফরমেন্স ভালো, যার জন্য আমাদের তো অনেক শত্রু আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে, দেশের ভিতরেও তাদের এজেন্টরা নাই যে সেটা বলা যাবে না। কিন্তু সমাজের ভিতরে দ্বন্দ্ব থাকলেই সমাজের ভিতরে অপশক্তি মাথা চারা দিবে, অথবা সমাজের ভিতরে দ্বন্দ্ব থাকলেই সেটা খুবই খারাপ, সেটা কিন্তু ঠিক না। কারণ সমাজটা আস্তে আস্তে ওই আদিম সাম্যবাদ থেকে ধরে আজকের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, মাঝখানে দাসপ্রথা, সামন্তপ্রথা, সব জায়গাতেই দ্বন্দ্বের কারণেই কিন্তু সমাজটা পরিবর্তিত হয়ে আসছে। এবং একটা এখন আমি আসি আসল এই জায়গাটাতে, যে জায়গাটাতে এই আপনার সুভাষ কথা বলার চেষ্টা করেছেন। 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ছাত্ররা যে আন্দোলনটা ছিল, তারা আরও আগে থেকে শুরু করে, কিন্তু খুবই অর্গানাইজড ওয়েতে 5 থেকে 15 তারিখে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, স্কুল এবং কলেজে কিন্তু সেগুলো যায় নাই, ক্যাম্পাসের ভিতরেই ছিল এবং ক্যাম্পাসের আশেপাশে তাদের মুভমেন্টটা ছিল। কিন্তু 16-17 তারিখের দিকে যখন তাদেরকে ইনস্টিগেট করা হয় কোনো জায়গা থেকে, কারো দায়িত্বশীল মহলে, যারা রাজনীতির সাথে জড়িত যুগের পর যুগ ধরে, তাদের মুখ থেকে যখন কিছু কথাবার্তা আসে, তখন ছেলেমেয়েরা কিন্তু সেটাকে আর নিতে পারে নাই এবং তাদেরকে আমরা আর কন্ট্রোলের ভিতরেও রাখতে পারি নাই। আর সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন যে আন্দোলন থামাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকতার অভাব ছিল? আন্তরিকতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সালে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের সাথে একদম সরাসরি ছিলাম, একদম সামনাসামনি দেখেছি। সেখানে তো সেটাকে কি করা হয়, ম্যানেজ করা হয়। এবারে আন্দোলনটাও কিন্তু হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদেরকে যদি ডেকে একটা কমিটি করে দিয়ে তাদেরকে এম্পাওয়ার করা হতো ছেলে মেয়েদের সাথে এনগেজ করার জন্য, আরও যে দাবি দেওয়া নিয়ে, আমরা তো ছেলে মেয়েদের সাথে সকাল বিকাল দুপুর রাত্রে এনগেজ ছিলাম, যার জন্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আশেপাশে অনেক জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই থাকার পরও কোথাও কিন্তু একটা ডিলও হয় নাই। শুরুটা হয় কিন্তু বৃহস্পতিবার রাতে, শুক্রবার, শনিবার, রবিবারে। সেটা কোথা থেকে আসছে এবং কি কারণ আসছে, তার হলো পাওয়ার এক্সারসাইজ, যে আমি যে সমাজের ভিতরে যে অন্যান্য যে গ্রুপগুলো আছে, ছেলেমেয়েরা যে দাবি করতে পারে, ছেলেমেয়েদের একটা দাবি থাকে, এই ছেলেমেয়েরা কারা? আমার স্টুডেন্টরাই তো। তারা কোন দল করে সেটা তো আমরা জানি, তাদের ভিতরে তো ছাত্রলীগ করে, ছেলেমেয়েরা একটা বিশাল সংখ্যক ছেলেমেয়ে ছাত্রলীগ করে। তারা যখন এই দাবিটা নিয়ে আসলো এবং তাদের দাবিটা নিয়ে যখন আমি যৌক্তিকভাবে তাদের সাথে ডায়ালগ করে আস্তে আস্তে তাদেরকে বুঝিয়ে যে ঠিক আছে আমরা এই জিনিসটা এইভাবে করব, এইটা নির্বাহীর আদেশের মাধ্যমে এবার না হয়ে যেহেতু কোর্টে চলে গেছে, কোর্ট থেকে আসুক, তাদের সাথে বোঝানো যায়। সেটা না করে আমি ওই যে বিভিন্ন কারণে ফু দিয়ে উড়িয়ে দিব বা ইত্যাদি ইত্যাদি, অথবা বাহির থেকে লোকজন এনে ক্যাম্পাসে যখন জড়ো করা হলো, তখন কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং স্বাভাবিকভাবে এটা সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং তাদের যে শক্তিটা, সেই শক্তিটাকে আমরা এই আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছি, এই জেনারেশনের শক্তিটাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছি। এবং এইটা করার ফলে এই যে পরবর্তীতে 17-18 দিকে যে ঘটনাগুলো ঘটলো, বাংলাদেশে যে নারকীয় হত্যাযজ্ঞটা ঘটলো, সেখানে কিন্তু যে তৃতীয় শক্তি ঢুকে নাই সেটা কিন্তু বলা যাবে না। তৃতীয় শক্তি সেখানে ঢুকবে এবং তৃতীয় শক্তি সবসময় ঢুকে এই ধরনের আন্দোলনে চান্স পেলেই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা এমনটি দাবি করছেন যে আসলে ছাত্র আন্দোলন নয়, এটি ছিল আসলে সরকার পতনের আন্দোলন। সরকার পতনের আন্দোলন, সরকার পতনের আন্দোলনের রূপ নিল, সে প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যেতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ থেকে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আজকের আলোচনা চলছে ফিরে আসুক স্থিতিশীলতা, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায় অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। যে আলোচনায় আমরা ছিলাম, অরাজনৈতিক একটি ছাত্র আন্দোলন কিভাবে আসলে সরকার পতনের আন্দোলনে রূপ নিল। আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি আপনাকে বলি এটা সরকার পতনের আন্দোলন ছিল না এবং শুরুতেও ছিল না, একদম মাঝখানেও ছিল না। সরকার পতনের আন্দোলনটা শুরু হয়, আন্দোলন সরাসরি বলে না সরকারের পতন চাই, কিন্তু বিভিন্ন স্লোগান টোগান তারা নিয়ে আসছে। তাতে আপনি একটা ধারণা করতে পারেন যে হয়তোবা তারা সরকার পতনের চাচ্ছে। কিন্তু সরকার পতনের জন্য যে আন্দোলনগুলো তৈরি হয়, যে পলিটিক্যাল মুভমেন্ট হয়, যে সোশ্যাল মুভমেন্ট হয়, তা একটা প্রসেসের ভিতরে দিয়ে যায় এবং সেই প্রসেসের ভিতরে আমি ছোট্ট একটা তথ্যের কথা বলি। 70 এবং 80-র দশকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডগলাস, উনি একজন সোশিওলজিস্ট, উনি বিখ্যাত সব বই লিখছেন মুভমেন্টের উপরে এবং সেখানে উনি বারবার
দেখানোর চেষ্টা করেছেন যে কোনো একটা পলিটিক্যাল মুভমেন্ট যদি হয় সরকার পতনের জন্য, তাহলে তার 5-6টা কম্পোনেন্ট লাগবে। এর ভিতরে একটা হলো পলিটিক্যাল অপরচুনিটি লাগবে, পলিটিক্যাল একটা ভালনারেবিলিটি থাকতে হবে, যে ভালনারেবিলিটির কারণে আপনি আন্দোলনটা তৈরি করবেন। তো ধরে নিলাম যে একটা পলিটিক্যাল ভালনারেবিলিটি হয়তো এই সরকারে থাকতেও পারে, হয়তো আছে। সেকেন্ড যেটা হলো মোবিলাইজিং একটা স্ট্রাকচার লাগবে, তাদের কিন্তু মোবিলাইজিং কোনো স্ট্রাকচার ছিল না। সাডেনলি তারা একত্রিত হয়ে 65 জন সমন্বয়ক একত্রিত, তার কোনো ফর্মাল কোনো স্ট্রাকচার ছিল না। তার যেটা একটা ফ্রেমিং প্রসেস লাগে, এটা হলো একটা ক্লিয়ার এবং আর্টিকুলেট একটা সুনির্দিষ্ট গোল এবং উদ্দেশ্য নিয়ে আমি এই আন্দোলনটাকে তৈরি করতে হবে, যে আমি সরকার পরিবর্তন করব, এই উদ্দেশ্য আমার। এটা এখানে ছিল না। আর একটা চট করে হয় না, এটা একটা প্রটেস্ট সাইকেল, আস্তে 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 তৈরি হয়। এই মাসে করতেছে, আগামী মাসে করবে, আর আগামী বছর করবে, এভাবে একটা পলিটিক্যাল প্রটেস্ট সাইকেল হয় এবং একটা মিন্স লাগে, যেমন একটা স্ট্রাইক, ডেমনস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটাতে আপনি দেখবেন শুধুমাত্র পলিটিক্যাল অপরচুনিটি কিছুটা হয়তো ছিল, যে সরকারের উপরে অনেকে হয়তো বিরক্ত বিভিন্ন কারণে, এই যে বিভিন্ন ধরনের আপনার করাপশনের বিষয়গুলো আসছিল, বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, ডেমোক্রেসির বিষয় নিয়ে আছে, অনেকের এই যে মনে করেন যে ডেমোক্রেটিক প্রসেসটা নাই সমাজের সর্বস্তরে। কিন্তু আপনি যে কোনো একটা তথ্য, পলিটিক্যাল মুভমেন্টের অনেক তথ্য আছে, যে কোনো একটা তথ্য ধরে যদি আপনি আগান, তাহলে দেখবেন এটা সরকার বিরোধী আন্দোলন ছিল না, বরংস ওই যেটা ওই সুভাষ জানে, আশিস নন্দী বা অন্যান্য যারা সাবঅল্টার্ন নিয়ে কাজ করে, তাদের যে মুভমেন্টের যে থিওরি, সেখানে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন সেটা বরংস বেশি ফিট করে, যে সাবঅল্টার্নের মতো বা সমাজের নিম্নবর্গের মানুষরা অথবা অসহায় মানুষরা যারা চাকরি পাচ্ছে না, যারা ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, ছিল না, তাহলে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিসের ভিত্তিতে এই অভিযোগ করছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটাকে বলা হয় ফ্রেমিং করা, এবং এটাকে বলা হয় আপনাকে এটা করতে হবে, এটা বয়ান তৈরি করতে হয়, সমাজটিকেই তাকে বয়ানের উপরে মানে ডিসকোর্স তৈরি করতে, একটা নেগেটিভ তৈরি করতে হয়। যে কোনো ঘটনা ঘটলে তার একটা নেগেটিভ যদি আপনি তৈরি না করেন, তাহলে এটা কাউন্টার নেগেটিভ তৈরি হবে না, তাহলে সমাজের ভিতরে কোনো আলোচনা থাকবে না। সমাজের ভিতরে যদি কোনো আলোচনা না থাকে, তাহলে সমাজ যদি ডেড সোসাইটি। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ধরনের বয়ান তৈরি করবে, এটা সত্য না মিথ্যা এটা জনগণ দেখবে, জনগণ বোঝার চেষ্টা করবে। শুধু কি আইন শৃঙ্খলা বাহিনীর বয়ানই দেখছেন? আমরা রাষ্ট্রীয় স্থাপনায় যে ক্ষত চিহ্নগুলো এখন পর্যন্ত দেখছি, সেটা কি মনে হয় না এটা আপনি রাষ্ট্রীয় স্থাপনাতে, আমাদের যে রাষ্ট্রীয় স্থাপনাতে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, যে পরিমাণ মব তৈরি হয়েছিল, সেই পরিমাণ মবের পরিপ্রেক্ষিতে আমি স্পষ্ট ভাষায় এটা নো ডাউট যে এটা অত্যন্ত মর্মান্তিক বিষয়, এবং এতগুলো প্রাণ চলে গেল এবং ধ্বংসযজ্ঞ হলো, কিন্তু তার চেয়ে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। আপনি উত্তরার মবের সাইজ যদি আপনি দেখেন, আপনি যদি মেরাদিয়ার মবের সাইজ দেখেন, আপনি যদি এই যে আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, আপনি যদি সায়দাবাদের মবের সাইজ দেখেন, এই মব কিন্তু আরও মারাত্মক রাষ্ট্রের ভিত্তিমূলক আঘাত করতে পারতো, এই মব কিন্তু আরও ধ্বংসাত্মক হয়ে দাঁড়াতে পারতো। এখন কি হয়েছে, 2-3 হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এদেশের মানুষ মারা গেছে, ছাত্র জনতা মারা গেছে, এবং এই জায়গাটাতে ওই ক্ষতির চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের মানসিকতার ভিতরে এক ধরনের মেন্টাল, এক ধরনের ট্রমার ভিতরে সারা দেশ পড়ে গেছে, এবং সেই মেন্টাল ট্রমার ভিতরে 8-9 কোটি বাচ্চা আছে, 14 থেকে 28, 29, 30 বছর বয়সে বাচ্চা আছে। সেই জায়গাটাতে কাজ করতে হবে, কারণ স্বাধীনতার পরে এই 52 বছরে আমরা কোনো কালচারাল রিভলিউশনের কথা চিন্তাও করতে পারি নাই, চিন্তাও করি না। একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার ছিল এখানে, সেটা না হয়ে আমরা শর্টকাট ওয়েতে কোনো গ্রুপকে সাপ্রেস করে রাখার জন্যই হোক, আর যে কোনো কারণে হোক, অথবা পাওয়ার এক্সারসাইজ করার জন্য আমরা যে কাজটা করেছি, আমরা আমাদের শুধু পাওয়ার পলিটিক্সটাই করে গেছি, যার জন্য সারা বাংলাদেশে কোন কোন সেক্টরে, কোন কোন ক্লাসে, কোন কোন গ্রুপের ভিতরে ডিপ্রাইভেশনটা বেশি, সেটাকে কিভাবে অ্যাড্রেস করতে হবে। আমার যে কারিকুলাম পড়াচ্ছি, যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কোথায় হাত দিতে হবে, সেই কোথায় শিক্ষা কমিশন চাকরির কথা যে বলতেছেন আপনি, চাকরির কথা যে বলতেছেন, আবারও ফিরছি আপনার কাছে জনাব সুভাষ সিংহ রায়। এতক্ষণ আপনি যে অপশক্তির কথা বলছিলেন, যে তৃতীয় পক্ষের কথা বলছিলেন, যেমনটি অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস বলছিলেন যে এটা আসলে কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, তাহলে এত সহিংসতা বা দানবীয় ধ্বংসযজ্ঞ আমরা কেন দেখলাম? আমরা যদি পত্রিকা মতে বলি যে চিকিৎসাধীন আরো 3 জনের মৃত্যু, নিহত বেড়ে 204, হাসপাতালে কয়েক হাজার আহত, 21 বেওয়ারিশ লাশ দাফন। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মার্তি মূর্তিপণ। ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো মরি ডুবিছে মানুষ, সন্তান মোরমার। আমাদের এই যে সাংস্কৃতিক যে জাগরণের কথা অধ্যাপক আমানুল্লাহ ফেরদৌস বললেন,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটু ছোট করে বলে রাখি, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 1981 সালে 17 মে দেশে ফিরে আসেন এবং তাকে বলা হয়েছিল আপনি দেশে গেলেই আপনি বিপদে পড়বেন। নিউজিক তখন যখন জিজ্ঞেস করলো যে আপনি দেশে যাচ্ছেন কেন, আপনি তো ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছেন, তিনি বলেছেন যে মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আপনার মনে পড়বে যদি ইতিহাসের পাতা উল্টান, হুসাইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতা দখল করলো 1982 সালের 24শে মার্চ, তারপরে সে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগে বসেছিল। অনেকে হয়তো ওই সময়কার মানুষ যারা টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখছেন তারা মনে করতে পারবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি ছাত্র সংসদের ভিপি ছিলেন রাকসুর ফজলে হোসেন বাদশাহ, এখনকার জননেতা, তিনি সহ 12 জন ছাত্র নেতার ফাঁসি এবং যাবজ্জীবনের রায় হয়েছিল অন্যায়ভাবে, অন্যায্যভাবে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন 15 দলের নেতা হিসেবে সংলাপে বসলেন, তিনি প্রথম বললেন আমার ছাত্ররা আজকে ফাঁসির দড়িতে ঝুলে আছে, যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাহার না হবে আমি এই সংলাপে অংশগ্রহণ করব না, আমি কথা বলবো না, আমি এখানে কোনো চাও স্পর্শ করতে পারি না। আর শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার এই সংলাপের অনুষ্ঠান থেকে ঘোষণা করতে হবে। রেডিওতে ঘোষণা যখন হলো যে তাদের ফাঁসির আদেশ এবং যাবজ্জীবনের যে আদেশ, সেই আদেশ প্রত্যাহার হয়েছে এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার যখন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই সংলাপে বসলেন। আমার কাছে খুব অবাক লাগে যে এই যে ফু দিয়ে উড়িয়ে দেব এই কথাটা কিন্তু বেশ চাউর করা হয়েছে। আপনি খেয়াল করে দেখুন তো, 14ই জুলাই, সম্মানিত সঞ্চালক একটু খেয়াল করে দেখবেন, 14ই জুলাই এই যে এত দূরে আটলান্টিক মহাসাগরের ওপরে যে রাষ্ট্রটি মানবাধিকারের নানান রকম ফতোয়া দেন, নির্দেশনা দেন, আমাদের মানতেও হয়, শুনতেও হয়। কি বললো প্রেস ব্রিফিংয়ে? আমি তো নাম উচ্চারণ করছি না, 2 জন ব্যক্তি মারা গিয়েছে। তখনও পর্যন্ত কোনো হত্যাকাণ্ড হয়েছে? 14ই জুলাই খেয়াল করে দেখেন। এই প্রশ্নে কিন্তু প্রধানমন্ত্রীও রেখেছেন। না আমি বলছি সেটা, মানে এই যে ব্যাপারগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা প্রচার করলো, কোন ওয়েবসাইট থেকে, কোন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আসলো যে 100 জন মানুষকে হত্যা করে হাতির ঝিলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। তাহলে মিলান 2018 সালের যে ষড়যন্ত্রের জায়গা, গত বছরের 28শে অক্টোবরের যে ষড়যন্ত্রের জ্বালা, হাসপাতালে মানুষ রোগী গিয়েছে, সেই হাসপাতালে আক্রমণ করেছে, একই দৃশ্য কিন্তু পুনশ্চ চর্বিত চর্বনাম হয়ে যাবে কথাগুলো। এ ধরনের গুজবে কি আন্দোলনকে উস্কে দিয়েছে কিনা সুভাষ সিংহ রায়, প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আড়াইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আড়াইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সুভাষ সিংহ রায়, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে উত্তপ্ত পরিস্থিতি ঘিরে কিভাবে গুজবও রটেছে। সেই জায়গা থেকে আমরা ডিবি প্রধান হারুনুর রশিদকে বলতে শুনেছি যে সহিংসতার ঘটনায় ঘোষণা ছিল পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। ঘটনা ঘটার আগে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কি করেছিল? না, সেই আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি খুব ছোট করে বলি। কবি হেলাল হাফিজের একটা কবিতা আছে, 1 লাইনের কবিতা, নিউটন বোমা বোঝা মানুষ বোঝো না। আমাদের যে সুশীল সমাজের যে অংশ, মিনি কবিতা, সেই সুশীল সমাজের অংশ এবং যে রাজনীতির দলগুলো আজকে সরকার বিরোধী আন্দোলন করছে, তাদের কি কোনো নৈতিক অধিকার আছে বাংলাদেশের মানুষের কাছে তাদের মুখ দেখানোর? যে সমস্ত বুদ্ধিজীবীদের অংশ, নাগরিকরা এই কর্মকাণ্ডে মদত দিয়েছে এবং পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদের চিহ্নিত করে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বয়কট করতে হবে দেশ মানুষকে। খুব স্পষ্ট। আপনি আমাকে বোঝান কোনো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার রাজাকার আমরা রাজাকার এই স্লোগান কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই প্রেক্ষাপটে কারো যদি উত্তেজনা প্রকাশ করে থাকে কিংবা কোনো রকম যদি অন্যরকম ঘটনা ঘটে থাকে, আমি তো বলবো এটাকে উৎসাহিত দিয়েছে। এবং এর পাশ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে
অনেক জ্ঞানীগুণী কয়েকজন যুক্ত থাকতে পারেন, আমি আশঙ্কা করছি। আবার তারা বলছে যে না, ওই স্লোগান দেয়নি, ওটা তো দিয়েছে, পরে বলেছে যে কে বলেছে স্বৈরাচার। বাংলাদেশের মানুষ স্লোগান শোনেনি? আমি অবাক হয়ে যাই। এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে বোকা বানানো। কোনো ষড়যন্ত্রে বাংলাদেশে আর টিকবে না, এবং ক্রমাগতভাবে করছে। 2013 থেকে 2015 হয়েছে, সাইদির মুখ দেখা গিয়েছে চাঁদে, বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। বেগম খালেদা জিয়া বলেনি যে গণহত্যা করছে সরকার, আসুন নেমে আসুন। 5ই মেতে হেফাজতের সময় কি বলেছিলেন মনে নাই? এটা তো একটার পর একটা সব গাথা, এবং বাংলাদেশের মানুষকে পঙ্গু করবার জন্য অর্থনৈতিকভাবে এটা গভীর একটা ষড়যন্ত্র। ধন্যবাদ জানাচ্ছি জনাব সুভাষ সিংহ রায়। অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। 3 জন সাংবাদিককে মারা হয়েছে, 50 জন সাংবাদিককে আহত করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে। সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনি শুরুতেই বলছিলেন যে দ্বন্দ্ব ফ্যাসাদ সমাজে এক ধরনের বিবর্তন আনে। আমরা কি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিবর্তন দেখছি কিনা? যেমনটি আসলে অনেকেই বলে যে মূলধারার রাজনীতিবিদরা এখন ক্রমে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। সেটা একটা দ্বন্দ্বের ফল, এবং আপনি সেটা একটা আপনার ডায়ালেকটিক্যাল অনেক সময় লাগবে সেই আলোচনাতে গেলে। আমরা যাকে খারাপ বলছি সেটাও ভালো হতে পারে সমাজের জন্য। দ্বন্দ্ব যদি সমাজে না থাকে, সমাজ কিন্তু অ্যাডভান্স হবে না, তাহলে তো সমাজ যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে। আচ্ছা স্যার, আপনি তো সমাজতত্ত্ববিদ, আপনি আমাকে বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো বলতে পারে তুমি কি আমি কি? আমি এটা মিসকোট হয়েছে। আমি এটা আগেও বলেছি, এর আগে তাতেও বলেছি, 2 জায়গাতেই মিসকোট হয়েছে। এবং আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো আলোচনা করার, লম্বা সময় নিয়ে আলোচনা করা দরকার, সেই সময় তো নাই। তবে যেটা সুভাষ বললেন, বাংলাদেশে বুদ্ধিজীবী নাই হয়ে গেছে। বুদ্ধিজীবিতা বলতে কিছু আর নাই। কেন নাই হয়ে গেল গত 1-2 যুগে, তার একটা ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে আবার সময় লাগবে। তবে আপনি ধরে রাখেন রিয়েল ইন্টেলেকচুয়াল ক্লাস অথবা সিভিল সোসাইটি অথবা গ্রামশির সিভিল সোসাইটি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সেই সিভিল সোসাইটি এখানে কেন কিছুটা ডেভেলপ করে গিয়েও কিন্তু করতে পারলো না, সেই জায়গাটাতে যদি আলোচনা যায় লম্বা সময় লাগবে। সো আপনি ওই বুদ্ধিজীবী সিভিল সোসাইটি চিন্তা করেন না। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি শেষ কথা হিসেবে, ডেভিড হার্বের নাম শুনছেন আপনারা অনেকেই। তার একটা তত্ত্ব আছে, অ্যাকুমুলেশন বাই ডিসপজেশন। তার মানে পাবলিকের কাছ থেকে, প্রাইভেটের কাছ থেকে সম্পত্তি নিয়ে একটা সেন্ট্রালাইজ করে ফেলা একটা গ্রুপের কাছে, একটা শ্রেণীর কাছে। সেইটা এই দেশের ইয়ুথ অ্যান্ড অ্যাডোলেসেন্স একটা বিরাট বাস জনগণ কিন্তু দেখছে। এই যে একটা ক্ষোভ, সেই একটা ক্ষোভও কিন্তু এর পিছনে কাজ করেছে। বেকারত্ব, অর্থনৈতিক চাপ, এইগুলা কিন্তু তুষের আগুনের মতো কিন্তু জ্বলছে। সেই সমস্ত বিষয়গুলোকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি, যেটা আমরা গতকালকে একটা প্রোগ্রামে বলছিলাম, সেই জিনিসগুলোকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি, আমি যদি সেই বেকারত্ব কমাতে না পারি, আমি যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে না পারি, আমি যদি তাদের কারিকুলাম চেঞ্জ করে এটাকে একদম ভাইব্রেন্ট, একদম বাজার উপযোগী যদি করতে না পারি, আমি ইন্ডাস্ট্রির সাথে যদি লিঙ্কেজ না করতে পারি, এইটা হিউম্যান সিকিউরিটিটা আমাকে এনশিওর করতে হবে। আমরা ছাত্র জীবনে আমানুল্লাহ ফেরদৌস আর আমরা প্লাস্টিকের থালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবার খেয়েছি। কোনোদিন ভেবেছি লিফট দিয়ে আমরা 10 তলায় উঠবো? না, তা পাবি না, পারি নাই। অগ্রগতির জায়গা দৃশ্যমান, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আজকে ছাত্র সমাজে সেদিকে মন দিতে হবে। আমাদের অসংখ্য শূন্য পদ রয়ে গেছে, সে ব্যাপারে মনোযোগ দিতে হবে। না, গুড গভর্নেন্স আনতে হবে। আপনি বাইরের থেকে একজন গুড গভর্নেন্স আনতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রামের অধিবাসী, তিনি বললেন যে এই স্লোগান দিতে হবে রাষ্ট্রের, সরকারের বিরুদ্ধে। ধন্যবাদ জানাচ্ছি সুভাষ সিংহ রায়। সুশাসনটা আনতে হবে। আমি সুভাষের সাথে একমত, কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতেই হবে এখানে, এবং রেশনাল ব্যুরোক্রেসি এখানে এস্টাবলিশ করতেই হবে। সুশাসন এই দুইটা জায়গা ছাড়া হয় না। 8 কোটি 9 কোটি বাচ্চাকে দেখাতে হবে যে আমি সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, এবং রেশনাল ব্যুরোক্রেসি এখানে সে চোখের সামনে দেখছে, ম্যানেজারের মতো লোক চোখের সামনে দেখছে 15 লাখ টাকা, মনের ভিতরে অনেক কষ্ট। সেই বিষয়টাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। আপনি কোনোভাবে রাষ্ট্রের, যে আপনি একটু আগে স্বীকার করলেন প্রথম দফায়,
আমরা আমাদের আয়োজনের একেবারে অসংখ্য ধন্যবাদ ভিত্তিমূলে আঘাত করে, এবং এই হিউম্যান সিকিউরিটিটা যদি আমি এনশিওর করতে না পারি, আমি যদি তাকে রিয়েল এডুকেশন না দিতে পারি, শিক্ষার পরিবর্তে যদি আমি তাকে কুশিক্ষা দেই, তার যদি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে না পারি, তাহলে কিন্তু আমার এই হিউম্যান সিকিউরিটিটা এনশিওর হবে না। আরআইসিএল নিবেদিত সপ্তাহের দেশের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।